আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 51 নাম্বার ক্লাস। আমরা কিন্তু হাফ সেঞ্চুরি কমপ্লিট করেছি গত ক্লাসে। হ্যাঁ, ওই ক্রিকেটাররা যেমন 50 করার পর হাততালি মারে, আমাদেরও ওরকম হাততালি মারা উচিত যে আমরা 50 নাম্বার ক্লাস শেষ করে এখন 51 নাম্বার ক্লাসে আছি। আজকের ক্লাসটা আমাদের সেকশন 7-এর সর্বশেষ ক্লাস এবং একই সাথে আমাদের পুরো কোর্সের সর্বশেষ লেসন। এর মানে হচ্ছে আজকের ক্লাসে যা পড়াবো এটাই শেষ। এরপরে নতুন করে আর কোনো পড়া হবে না। এর পরবর্তী যে ক্লাসটা হবে সেটা হচ্ছে সেকশন 8-এ 3টা ক্লাস থাকবে। তো ওই সেকশন 8-এ আমরা রিভিশন দিব, মানে পুরো কোর্সটাকে সেকশন 1 থেকে শুরু করে সেকশন 7 পর্যন্ত মূল যে কথাগুলো আছে সেই কথাগুলো নিয়ে আমরা সেকশন 8টাকে সাজাচ্ছি। ওটা আমরা রিভিশন দিব এবং তারপরেই ইনশাল্লাহ অফিসিয়ালি আমাদের কোর্সটাকে সমাপ্তি ঘোষণা করা হবে। তো আজকে গ্রুপে আমি এই মেসেজটা দিয়েছি যে আজকের ক্লাসেই সর্বশেষ লেসন প্রদান করা হবে। হ্যাঁ, এটাই সত্য। কারণ আমার লিস্টে যতগুলো টপিক ছিল, একটা প্ল্যান ছিল না যে এই কোর্সটাতে এই টপিকগুলো শেখাবো। আলহামদুলিল্লাহ আমি সবগুলো টপিক কমপ্লিট করেছি এবং টপিক মানে আমার প্ল্যানের বাইরে অনেক টপিক আমি কোর্সের মধ্যে নিয়ে আসছি। যেমন শোয়া সাউন্ড, এটা আমার লিস্টে ছিল না। ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ, এটা নিয়ে আলাদা একটা ক্লাস সাজাবো, এটাও প্ল্যানে ছিল না। শুনেন, প্ল্যানে ছিল 42টা ক্লাসেরই। হ্যাঁ, যেমন এমন ভাবে মানে প্ল্যান করা ছিল যে একটা ক্লাসে 3টা টপিক কমপ্লিট করব। পরবর্তীতে প্র্যাকটিক্যালি যখন পড়ানো শুরু করলাম তখন দেখলাম যে না, একটা ক্লাসে 3টা টপিক কমপ্লিট করতে গেলে আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হইতে পারবো, কিন্তু না, আমার মন খুলে যে পড়ানোর ব্যাপারটা এবং আপনাদেরও যে শেখার ব্যাপারটা, এটা আসলে কমপ্লিট হবে না। এই কারণেই কিন্তু সাইনাল লেটারের উপর 3টা ক্লাস দেওয়া হয়েছে। সাইনাল লেটারের উপর ভাই এক ক্লাসই যথেষ্ট, 3 ক্লাস দেওয়ার কোনো দরকার ছিল না। কিন্তু কেন দিছি? আপনারা যেন ভালোভাবে শিখতে পারেন, আমিও যেন শিখে তৃপ্তি পাই। তো যাই হোক, অবশেষে আমরা আমাদের 51 নাম্বার ক্লাসে পৌঁছেছি এবং হচ্ছে আজকের ক্লাসটা আমাদের কোর্সের সর্বশেষ লেসন। আজকের ক্লাসটা একটু মুখস্থ নির্ভর। হ্যাঁ, সো একটু মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং আহ এই ক্লাসের পরে আর নতুন করে কোনো লেসন দেওয়া হচ্ছে না। তো চলুন তাহলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি যে হাসিটা দিচ্ছি, এই হাসির পেছনে অনেক স্টোরি আছে। এই হাসির মধ্যে সুখ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, সবই আছে। কারণ গত এই সময়টা, দীর্ঘ সময় কত কিছু ফেস করে, কত বাধা বিপত্তি, কত স্টুডেন্টদের কত কথা, পার্সোনাল কত সমস্যা, কত কিছু মানে উপেক্ষা করে ডিঙ্গায় এ পর্যন্ত আসছি, সেটা আমার এই হাসির পিছনে আছে। বিশ্বাস করেন, যেদিন অফিসিয়ালি এই কোর্সটা আমি সমাপ্তি ঘোষণা করব, সেই দিন দেখেন আমার রিয়াকশনটা কি থাকে। তো যাক বন্ধুরা, চলেন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 51 নম্বর ক্লাস, আমাদের এই কোর্সের সর্বশেষ লেসনের ক্লাস। তো প্রতিবারের মতোই আমি মাসুদ পারভেজ আছি আপনাদের সাথে এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, আমরা এখন আছি 7 নাম্বার সেকশনে। 7 নাম্বার সেকশনটাকে মূলত সাজানো হয়েছে খুচরা, অ্যাডভান্স, সূক্ষ্ম এই বিষয়গুলো কভার করার জন্য। তো আমার লিস্টে যতগুলো খুচরা বিষয় ছিল সবগুলাই কভার করেছি। একটা টপিক ছিল, সেটা আজকের ক্লাসে আমরা কভার করবো ইনশাল্লাহ, এবং এরই সাথে আমাদের কোর্সের লেসন শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 51 নম্বর ক্লাস, সেকশন 7-এর লেকচার 16 নাম্বার লেকচার। আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে এই ক্লাসের সর্বশেষ লেসন। এটাই হচ্ছে আজকের ক্লাসের শিরোনাম। তো আজকের এই ক্লাসে আমরা মূলত 3টা জিনিস কভার করব। একটা হচ্ছে ইংরেজি 7 দিনের নাম, আরেকটা হচ্ছে ইংরেজি 12 মাসের নাম, আরেকটা হচ্ছে ইংরেজি সংখ্যা। ঠিক আছে, এইটা আমরা কভার করবো ইনশাল্লাহ। তো চলেন আমরা প্রথমে শুরু করি বন্ধুরা, ইংরেজি 7 দিনের নাম। দেখেন, এর আগের ক্লাসে আমি আপনাদেরকে একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম, আপনারা শিখাইছিলাম যে ইংরেজি শব্দ কেন সবসময় রুল ফলো করে না। ওটা এমনি এমনি পড়ায়নি, আমি চাইলে কিন্তু এই ক্লাসটা আগে দিয়ে ওই ক্লাসটা পরে দিতে পারতাম। অর্থাৎ ইংরেজি প্রনাউন্সিয়েশন রুল সবসময় কেন কাজ করে না,
চাইলে কিন্তু ওই টপিকটাকে আমি এই ক্লাসের পরে দিতে পারতাম, কিন্তু কেন আগে দিছি জানেন? কারণ আজকের ক্লাসে বেশ কিছু শব্দ, দুই একটা শব্দ আপনারা দেখবেন যেগুলো আসলে রুল অনুযায়ী হবে না। তো ওই কথাগুলো নিশ্চয়ই আপনাদের মাথায় আছে যে কেন, কোন কোন কারণে ইংরেজি শব্দের উচ্চারণ রুল অনুযায়ী হয় না, মাথায় আছে না? জাস্ট ওগুলো একটু মাথায় রাখবেন। যেখানেই দেখবেন যে মিলতেছে না, চাপ নেওয়ার দরকার নাই। চাপ নেবেন কেন? যেখানেই দেখবেন মিলতেছে না, চাপ নেবেন না, জাস্ট ওই উচ্চারণটাকে আয়ত্ত করে নেবেন। হ্যাঁ, আচ্ছা চলেন আমরা শুরু করি। ইংরেজি 7 দিনের নাম। তো প্রথমেই যে দিনটা আছে সেটা হচ্ছে স্যাটারডে। আচ্ছা, এটা ভেঙে ভেঙে বলতেছি শুনেন। আপনি যদি ক্যালেন্ডার গুলো দেখেন, সানডে থেকে শুরু হয় মূলত, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশি, আমরা শুক্রবার আমাদের ছুটির দিন। তো শুক্রবার পরে শনিবার থেকে আমরা সপ্তাহটাকে শুরু করি। যদিও ইন্টারন্যাশনালি রবিবার থেকে শুরু করা হয়, কিন্তু আমি শনিবার থেকে দেখাচ্ছি, খেয়াল করেন। তো প্রথম যে, আচ্ছা কি ব্যাপার, এটা লাইনটা একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, খেয়াল করেন। প্রথম যে দিন, এই দিনের নাম হচ্ছে স্যাটারডে। স্যাটারডে একটু ভেঙে দেই। আপনার এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে। প্রথম অংশের উচ্চারণ স্যাট, পরের অংশের উচ্চারণ আর, এর পরের অংশের উচ্চারণ ডে। মিলায় পড়লে স্যাটারডে। স্যাটারডে মানে সেট আর তো বলা হবে না, কারণ আমরা বলছি কাটার পরে যদি কনসোনেন্ট থাকে, সরি ভাওয়াল থাকে, তাহলে ভাওয়ালের সাউন্ডটাকে আগের কনসোনেন্টের সাথে মিলায় পড়তে হয়। তাহলে স্যাটারডে। স্যাটারডে। স্যাটারডে, ডে না কিন্তু ডেই। স্যাটারডে। স্যাটারডে। আচ্ছা, ব্রিটিশ ইংলিশে এই বারকে উচ্চারণ করা হয় স্যাটারডে, আর উচ্চারণ করে না। হ্যাঁ, আপনারা খেয়াল করেন, ওই ব্রিটিশ ইংলিশ ভার্সাস আমেরিকান ইংলিশের ক্লাসে আমরা বলছিলাম যে ভাওয়ালের পরে যখন আর থাকে তখন সেই আর কে উচ্চারণ করা হয় না ব্রিটিশ ইংলিশে, রাইট? তো ব্রিটিশে বলে স্যাটারডে। স্যাটা। স্যাটা মানে টি এর সাউন্ড এরকম, স্যাটারডে। তো আমাদের ভাই এত মানে ব্রিটিশ মিটিশ দরকার নাই। আমরা বয়সন র অর্থাৎ আর এর উচ্চারণ করে করে অভ্যস্ত। আমরা ওই ক্লাসেও বলছি যে আমরা কি ব্রিটিশটাকে ফলো করব না আমেরিকানটাকে ফলো করব। সমাধান কি দিছিলাম? যেই জিনিসটাতে আমরা অভ্যস্ত, যেটা শুনে শুনে অভ্যস্ত, এবং যেটা আমাদের কাছে সহজ মনে হবে, আমরা সেটাই ফলো করব। হোক ব্রিটিশ হোক আমেরিকান, আমরা খিচুড়ি মানে মিক্সড করব, কোনো সমস্যা নেই, সবাই মিক্স করে আমরা মিক্স করব। তো যাক, এখানে স্যাটারডে এভাবে আমরা আর উচ্চারণ করেই বলবো, কোনো সমস্যা নেই, বুঝছেন? ব্যাস, এটাই, আর কিছু না। স্যাটারডে। স্যাটারডে মানে হচ্ছে শনিবার। কি? শনিবার। ওকে। তারপর দেখেন, এটা সহজ। এটা হচ্ছে সানডে। সানডে। এবার আবার ভাগ হচ্ছে, হ্যাঁ। সানডে, এটা সহজ একদম। দেখেন খুব সুন্দরভাবে প্রনাউন্সিয়েশন ফলো করতেছে। ওকে, কোনো সমস্যা নেই। সানডে। সানডে। সানডে মানে কি? রবিবার। হ্যাঁ, ওকে। তারপর দেখেন, তারপর দেখেন এখানে এটা হচ্ছে মানডে। মানডে, এরকম। তো এখন MON, এটা হওয়ার কথা ছিল মন, তাই না? ও এর পরে কনসোনেন্ট, কিন্তু না, এখানে প্রনাউন্সিয়েশন রুল ফলো করছে না। হ্যাঁ, ওই কারণ কি? কারণ ওই যে যে কারণগুলো বলছে ওগুলোর মধ্যে কোনো একটা ধরে নেন, ঠিক আছে? আসলে এগুলো রুট ইংলিশ না। এই যে বারগুলো যে আসছে, এগুলো রুট আসলে ওইভাবে ইংলিশ না, বুঝছেন? এগুলোর পিছনে অনেক কাহিনী আছে, এত ডিপে যাওয়া যাবে না। তো এটার উচ্চারণ হবে মান। মানে যদি ও আছে কিন্তু ইউ এর সাউন্ড দিয়ে উচ্চারণ হবে, ইউ এর শর্ট সাউন্ড দিয়ে। মানডে। যেমন একটা শব্দ SON, এর উচ্চারণ কি? সন না, কিন্তু সান। সান মানে পুত্র। আমরা ওই সেকশন 2 এর ক্লাসে এগুলো আমরা ব্যাখ্যা করছি যে SON এর উচ্চারণ কিন্তু সন না, সান। সান মানে পুত্র, ঠিক আছে? ওরকম এটা MON, মন না, মান। মানডে। মানডে। মানডে মানে সোমবার। আচ্ছা, তারপর খেয়াল করেন, তারপর হচ্ছে টুজডে। টুজডে। কি? টুজডে। আচ্ছা, তো এটাকে আমরা সাধারণত টুয়েসডে বলি। টুয়েসডে, হ্যাঁ, আমরা বলি টুয়েসডে বলি। দেখেন আমি একটু ব্যাখ্যা করি। প্রথম অংশের উচ্চারণ হচ্ছে টুজ। টুজ মানে ব্যাপারটা এরকম, টি আপনার ইউজেড, টুজ, এরকম। টুজ মানে এসটা এস এর মতো উচ্চারণ হবে না, এসটা উচ্চারণ হবে জেড এর মতো। এবং এখানে এই দুটো ভাওয়াল মিলে উ সাউন্ড দেবে, উ। টু। টু। টুজডে। টুজডে। উচ্চারণ কি? টুজডে। বুঝছেন? বুঝার দরকার নাই, কিছু থেকে মুখস্থ করেন, একটুক তো বুঝছেন না? DAY, ওয়াই মিলে এই একটুক বুঝছেন না? সব জায়গা বোঝা লাগে না ভাই, সব শব্দ সব জায়গায় বোঝা লাগে না। তাহলে আর অ্যাডভান্স জিনিস থাকলো থাকলো কি? তাহলে তো আর কোনো অ্যাডভান্স জিনিস থাকলোই না যদি সবই বুঝে যান, তাই না? টুজডে। কি উচ্চারণ? টুজডে। টুজডে। টুজডে মানে হচ্ছে
মঙ্গলবার। আচ্ছা বলি শুনেন, এই যে উচ্চারণটা, এটা ব্রিটিশে টিউজডে, টিউজ, টিউজ বলা হয়, টিউজ, এরকম আপনার টিউজ, টিউজডে, টিউজডে, ব্রিটিশে টুজডে বলে না, টিউজডে বলে। তো দুটার মধ্যে আপনি টিউজডে বলতে পারেন, টুজডে, দুটাই বলতে পারেন, কিন্তু আমি পার্সোনালি টুজডে এটাকে সাজেস্ট করবো আর কি। টুজডে, টুজডে, হ্যাঁ। আচ্ছা, আর কেউ যদি মনে মনে চায় যে স্যার এত শুদ্ধ দরকার নাই, সারা জীবন আমার বাপ মা আমার যেমন শিখাইছে, স্যারের স্কুলে স্যাররা যেমন শিখেছে টিউজডে, আমি টিউজডে পড়বো, পড়েন। কত জিনিসই তো আমরা ভুল উচ্চারণ করি, তাই না? তারপর তোমার বুঝে, একটা ভাষার মেইন উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেশন। আপনারা যদি মূল অর্থটা ঠিক রাখেন তাহলে ভুল একটু হালকা পাতলা এর কোনো ব্যাপার না। ঠিক আছে, ওকে চলেন। তারপরে দেখেন এইটা, এই শব্দটা আমরা সাইন লেটারের ক্লাসে ব্যাখ্যা দিছিলাম। হ্যাঁ, এখানে এই শব্দটাকে আমরা, এটা হচ্ছে বুধবারের ইংরেজি। তো আমরা নর্মালি এইভাবে উচ্চারণ করি ওয়েডনেসডে, অনেকে এইভাবে উচ্চারণ করি ওয়েডনেসডে। না ভাই, এটা ওয়েডনেসডে না, এটা ব্রিটিশ এবং আমেরিকান সেম উচ্চারণ, ওয়েন্সডে, ওয়েন্স, মানে এটা ডিও সাইলেন্ট, তারপর হচ্ছে ইও সাইলেন্ট, এসটা জেড এর মতো, ওয়েন্স, মানে ডিও সাইলেন্ট, ইও সাইলেন্ট, ওয়েন্স, এবং এসটা হবে জেড এর মতো। সাইলেন্ট লেটারের ক্লাসে পড়ছিলাম ওয়েন্সডে। হ্যাঁ, এটা ব্রিটিশও যা আমেরিকানও তা, ওয়েডনেসডে না, ওয়েন্সডে, ওয়েন্সডে, ওয়েন্সডে মানে কি, বুধবার। যেমন আজকে কি বার, ওয়েন্সডে। ওকে, ওয়েন্সডে, বুঝছেন? আর এখানে ভাগ করছি কেন, এটা সিলেবল ডিভিশন করে দিছে আর কি। হ্যাঁ, আপনারা বই পুস্তকে এইভাবে দেখবেন, এইভাবে তো ভাগ করা দেখবেন না। আমি ভাগটা কেন করছি, ওই সিলেবলটাকে ভাগ করে দিছি আর কি। এটা একটা সিলেবল, এটা একটা সিলেবল, খেয়াল করেন। ওয়েন্স একটা উচ্চারণ হচ্ছে ওয়েন্স ডে, ওয়েন্স ডে। হ্যাঁ, অনেকগুলা লেটারই আছে এখানে, কিন্তু এগুলো তো সাইলেন্ট, তাই না? ওয়েন্সডে, এখানে একটা সিলেবল, এখানে একটা সিলেবল, সিলেবলটাকে ভাগ করে দেওয়া হয়েছে এই মাঝখানের এই চিহ্ন দিয়ে। এটা আপনারা বুঝেন, 6 নম্বর সেকশন আমরা এই ধরনের শব্দ প্র্যাকটিস করে আসছি, মানে এই ধাঁচে আর কি, এরকম ডিভাইডার দিয়ে। ওয়েন্সডে, ওয়েন্সডে মানে কি? আচ্ছা শোনেন, এখানে একটা কথা, এখানে বাংলা যে লিখছি, আপনি যদি এটাকে বাংলার মতো করে উচ্চারণ করেন, ওয়ে নজ ডে, ওয়ে নজ ডে, আমি কিন্তু নজ ডে বলি নাই, ওয়ে নজ ডে বলি নাই, আমি বলছি কি ওয়েন, ওয়েন্সডে, ওয়েন্সডে। বাংলা লিখছি বোঝার জন্য, তার মানে ওই বাংলা যেমনি লিখছি বাংলার মতো করে পড়তেছেন ওয়েনসডে, আমি তো ওয়েনসডে বলি নাই। যদি এতই সমস্যা হয় তাহলে বাংলায় বাদ দিব, তাহলে ডিরেক্ট আয়ত্ত করেন ওয়েন্সডে। আচ্ছা, তারপরে দেখেন, তারপর হচ্ছে থার্সডে। হ্যাঁ, থার্সডে মানে বৃহস্পতিবার, বৃহস্পতিবার ইংরেজি হচ্ছে থার্সডে। এখানে এসটা জেড এর মতো হবে, এতটুকুই। হ্যাঁ, এখানেও আমাদের প্রোনাউন্সিয়েশন রুল অ্যাপ্লাই হচ্ছে, কোনো সমস্যা নেই। থার্সডে, থার্সডে, সরি, আমার এখানে মনে হয় বানান ভুল হয়েছে, সরি, আমি খুবই দুঃখিত। এখানে বর্গীয় জ হবে। আচ্ছা, থার্সডে কি উচ্চারণ, থার্সডে, থার্সডে, থার্সডে মানে কি, বৃহস্পতিবার। ওকে, তারপর দেখেন ফ্রাইডে, ফ্রাইডে শুক্রবার ইংরেজি কি, ফ্রাইডে, 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 এটাকে আমরা ফ্রাইডে বলি, লং সাউন্ড আমরা দিই না সাধারণত, কিন্তু এখানে লং সাউন্ড দিয়ে পড়তে হবে ডে, ফ্রাইডে। হ্যাঁ, আই ওপেন সিলেবলে আছে, এখানে আয়ের সাউন্ড লং সাউন্ড দিবে আর কি, ফ্রাইডে। ঠিক আছে, ওকে। আচ্ছা, অনেকে ভাবতে পারেন যে ভাই মাল্টি সিলেবিক ওয়ার্ডে আই না ইয়ে শর্ট সাউন্ডে, ভাই ওটা একটু বড় শব্দে, এটা ছোট শব্দ, এখানে আই লং সাউন্ড ওপেন সাউন্ড দিচ্ছে, কোনো সমস্যা নেই। লং সাউন্ড আর কি, ওপেন সাউন্ড বলতে লং সাউন্ড। ফ্রাইডে, ফ্রাইডে মানে শুক্রবার, বুঝছেন? একদম সহজ, কঠিন কিছুই না। ঠিক আছে, ওকে, চলেন এবার ইংরেজি 12 মাসের নাম দেখি। ওকে, আচ্ছা, মনে হইতেছে কি 27-এর রাতে তারাবি পড়তেছি, মানে তারাবি শেষ না কিন্তু খতম শেষ। ওই যে হয় না 26-এর রাতে তারাবি পড়ে, 27-এর রাত, 27-এর রাতের কি হয়, ওই 30 নম্বর পারা দিয়ে, মানে মনে করেন যে খতমটা হয়ে যায়, এরপরেও তারাবি হয়, তারাবি কিন্তু শেষ না। তো আমার কাছে এমন একটা ফিল হচ্ছে যে আমার মূল পড়া শেষ, খতম হয়ে যাচ্ছে, কিন্তু এরপরেও ক্লাস আছে, বুঝছেন? এটা মনে করে হাসলাম আর কি। আচ্ছা, ইংরেজি 12 মাসের নাম এখন আমরা দেখবো, ইংরেজি 12 মাসের নাম, খেয়াল করেন। আচ্ছা দেখেন, হ্যাঁ, এইটা ডিভিশন করলে এরকম হয়, কেন হয়েছে কেমন হয়েছে এত কিছু দরকার নেই ভাই। হ্যাঁ, দরকার নেই।
সব ডিভিশন বোঝার দরকার নেই, কিছু বুঝলেই হবে। আচ্ছা, এটা দেখেন, প্রথম অংশের উচ্চারণ জ্যান, পরের অংশের উচ্চারণ ইউ, পরের অংশের উচ্চারণ আর, পরের অংশের উচ্চারণ ই। তো মিলায় পড়লে হয় জানুয়ারি, 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 জানিউ, জানিউ, সরি জানিউ না, জ্যা জ্যা জ্যা, জানুয়ারি, জানুয়ারি, জানুয়ারি। এখন এটাকে আমরা তো কেমনে বলি? জানুয়ারি, তাই না? জানুয়ারি বলেন, না করছে কেটা, ধরে রাখছে কে, জানুয়ারি বলেন। কিন্তু অরিজিনাল কি জ্যানিউ, জানুয়ারি, জানুয়ারি। হ্যাঁ, ইউটা এখানে লং সাউন্ড দিচ্ছে, ইউ, জ্যান, ইউ আর ই, জানুয়ারি। ঠিক আছে, জানুয়ারি। ওকে, চলেন তারপরে দেখি। তারপর হচ্ছে এই মাসের নাম কি? ফেব। এটা রিউ না, রু। হ্যাঁ, রু। কি এটা? রু। আচ্ছা, ফেব্রু, আর ই, মিলায় পড়লে ফেব্রুয়ারি। এটা সহজ, এত এত কঠিন না। ফেব্রুয়ারি, কি উচ্চারণ? ফেব্রুয়ারি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এটা খুবই কম দেখা যায়, তারপরেও বলি। মাল্টি সিলেবিক ওয়ার্ডে ওপেন সিলেবলে ইউ এর সাউন্ড হবে উ, উ, এরকম না, শর্ট দিয়ে উ। নর্মালি এখানে ইউটা ওপেন সিলেবল আছে, যা ফেব রিউ, রিউ বলার দরকার ছিল যেহেতু ওপেন সিলেবল আছে। কিন্তু মাল্টি সিলেবিক ওয়ার্ডে লং সাউন্ড হয় না ভাই, ভাওয়ালগুলো শর্ট সাউন্ডে আসে, মানে সাউন্ডটাকে কমায় নিয়ে আসে, মানে উচ্চারণটাকে সহজ করার জন্য। আপনি যদি এটাকে ফেব্রিউ আরি বলেন তাহলে কঠিন। সব রুলের বাপ রুল কি উচ্চারণকে সহজ করো, এখানে সহজ সাউন্ড অ্যাপ্লাই করা পসিবল না। এই জন্য এটাকে ইউ এর সাউন্ডটাকে উ দিয়ে পড়া হচ্ছে আর কি। ফেব্রুয়ারি, কি উচ্চারণ? ফেব্রুয়ারি, ফেব্রু আর ই মিলায় পড়লে ফেব্রুয়ারি। আচ্ছা, তারপরে মার্চ, খুবই সহজ। মার্চ, এটা আমরা সেকশন 4-এও দেখছি, সিএইচ এর ক্লাসেও দেখছি, আবার এ আর এর ক্লাসেও দেখছি, অর্থাৎ এর পরে আর দিয়েও দেখছি। এটা খুবই সহজ। মার্চ, ওয়ান সিলেবল একটা শব্দ, ওয়ান সিলেবিক ওয়ার্ড। মার্চ, মার্চ হচ্ছে মার্চ মাস। তারপরে দেখেন এইটা একটু দেখেন, আমরা এটাকে এপ্রিল বলি, কিন্তু এটা অরিজিনালি হচ্ছে এখানে ভাগ হবে এবং প্রথম এইটা লং সাউন্ড দেবে, এই, 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 এই। আর এখানে প্রিল লেখা না, কিন্তু এখানে শোয়া সাউন্ড হবে, মানে আইটা শোয়া সাউন্ডে কনভার্ট হবে। আর শোয়া সাউন্ড হচ্ছে এরকম, এপ্রিল, এপ্রিল। মানে ব্যাপারটা এরকম, এই হালকা আকার দিয়ে ল, মানে এখানে আইটা শোয়া সাউন্ড হবে আর কি, বুঝছেন? এপ্রিল। এখন হালকা আকার তো দেওয়া যায় না, হ্যাঁ, হালকা আকার তো দেওয়া যায় না, এই জন্য কিছুই দেয়নি এখানে। আর এখানে প্রচলিত যেটা সেটা লিখছি। আপনি এপ্রিল এইভাবে না বলে যদি এপ্রিল বা এপ্রিল বলেন, খুব বেশি সমস্যা নেই তো, মানুষ কি ভুল বুঝবে? আপনি যদি এপ্রিল বলেন সমস্যা আছে, মানুষ কি অন্য কোনো মাসের নাম বুঝবে? এত শুদ্ধ দরকার নেই, জেনে রাখেন, জেনে রাখেন, অ্যাপ্লাই করতে পারলে ভালো, না পারলে সমস্যা নেই। অরিজিনাল উচ্চারণ হচ্ছে এপ্রিল, এপ্রিল, প্রল। হ্যাঁ, এই অরিজিনালটাকে এখানে লিখছি, মানে এখানে যদি হালকা আকার দেওয়া সম্ভব না। আর প্রচলিত যেটা মোটামুটি কাছাকাছি যেটা এখানে লিখে দিচ্ছি, এপ্রিল, এপ্রিল। এটাকে আমরা এপ্রিল বলি, এপ্রিল বলি, কিন্তু অরিজিনাল হচ্ছে এপ্রিল। ওকে। আচ্ছা, তারপর দেখেন মেই, খুবই সহজ। মেই সেকশন 5-এ আমরা এটা পড়ে আসছি। মেই, মেই। তারপরে মাসের নাম কি? জুন, সেকশন 3-তে পড়ে আসছি আমরা। জিউন হওয়ার কথা ছিল, কিন্তু ইউ এর আগে যে আছে, এই কারণে ইউর সাউন্ডটা উ হবে। ইউর সাউন্ড কি হবে? উ হবে, জুন। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন জুলাই। হ্যাঁ, এটা এটা আমি বলি, শুনেন, খেয়াল করেন। এই জুলাই শব্দের মধ্যে এই বরাবর ভাগ হবে, মানে ইউ এর পরে ভাগ হবে আর কি, বুঝছেন? কারণ এটা একটা মাল্টি সিলেবিক ওয়ার্ড, মাল্টি সিলেবিক ওয়ার্ডে ডেফিনেটলি ভাগ করতে হবে। হ্যাঁ, কোন শব্দের মধ্যে একাধিক সিলেবল আছে কেমনে বুঝবেন? ভাওয়াল গুলো ছড়ায় ছিটায় থাকবে। আপনাদেরকে বলছি যে শব্দের শেষে ওয়াই কখনো কনসোনেন্ট হয় না। শব্দের শেষে ওয়াই থাকলে সেটা ডেফিনেটলি ভাওয়াল। যেহেতু এটা ভাওয়াল, এটা ভাওয়াল, তার মানে ডেফিনেটলি মাঝ বরাবর ভাগ করতে হবে এখানে। তাহলে প্রথম অংশের উচ্চারণ হচ্ছে জু, নট জিউ। একটু আগে বলছিলাম, হ্যাঁ, মাল্টি সিলেবিক ওয়ার্ডে ইউ এর লং সাউন্ড উ হয়, উ, 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 উ। তাহলে জুলাই, জুলাই। হ্যাঁ, জুলাই, এখানে একটু স্ট্রেস আছে, স্ট্রেস বুঝেন? লাই, লাই, ল, ল, এখানে একটু চাপ দিয়ে পড়তে হয়। জুলাই, অরিজিনাল উচ্চারণে আর কি স্ট্রেসের দরকার নাই, আপনারা সিম্পলি পড়েন জুলাই। কি এটা? জুলাই, জিউ লাই না, কিন্তু মাল্টি সিলেবিক ওয়ার্ডে ইউ এর লং সাউন্ড উ, 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 এই সাউন্ডে কনভার্ট হয়,
মানে উচ্চারণটাকে সহজ করার জন্য। আপনি যদি জিউলাই বলেন তাহলে উচ্চারণ করা কঠিন, জিহ্বার মধ্যে বেশি প্রেসার পড়ে। কিন্তু আপনি যদি জুলাই বলেন তাহলে জিহ্বাটা রিলিফ থাকে, মানে একদম নর্মাল থাকে, রাইট? এই হচ্ছে ব্যাপার আর কি। তারপরে দেখেন, এই শব্দের উচ্চারণ আমরা দেখাইছি এ ইউ এর ক্লাসে। আপনার 5 নাম্বার সেকশনে এটা ছিল এই উদাহরণ। এখানে এ বরাবর ভাগ হবে, তাহলে প্রথম অংশ উচ্চারণ কি অ। এটা কিন্তু আবার ও এর শর্ট সাউন্ড মনে করেন না, ওই ক্লাসগুলোতে আমি ব্যাখ্যা দিছি। অ, অ মানে মুখটা একটু গোল করে অ এরকম। তো অগাস্ট, অগাস্ট, হ্যাঁ অগাস্ট। এখানে একটা মজার কথা বলি, এখানে যদি আপনারা ইউ দেখতে পাচ্ছেন কিন্তু অরিজিনাল এখানে শোয়া সাউন্ড হবে। তো শোয়া সাউন্ডের দরকার নেই, শোয়া সাউন্ড যেহেতু হালকা আকারের মতো, তো সমস্যা কি, আপনি পরিপূর্ণ আকার দিয়েই পড়েন, ইউ এর শর্ট সাউন্ড দিয়ে পড়েন, সমস্যা নেই। এত সূক্ষ্ম জিনিস লাগে না ভাই। তাহলে এই মাসের নাম কি? অগাস্ট। অগাস্ট, এটা আমরা বাংলায় আগস্ট বলতে পারেন, কিন্তু অরিজিনালি এই শব্দের উচ্চারণ এই মাসের নাম হচ্ছে অগাস্ট। বুঝছেন? অগাস্ট, ওকে। তারপরে দেখেন, তারপরের যে মাস সেটা হচ্ছে সেপ্টেম্বর। সেপ্টেম্বর, চলেন খুব ভাই খুবই সহজ। দেখেন এগুলা কেমনে সিলেবল ডিভিশন হয়েছে, এখানে ভল, এখানে ভল, কনসোনেন্ট কনসোনেন্ট মাঝখানে ভাগ হয়েছে, এখানে ভল কনসোনেন্ট কনসোনেন্ট, এখানে ভল মাঝখানে ভাগ হয়েছে, তাই না? ইজি। প্রথম অংশের উচ্চারণ সেপ, পরের অংশের উচ্চারণ টেম, পরের অংশের উচ্চারণ বার। তাহলে সম্পূর্ণ শব্দের উচ্চারণ সেপ্টেম্বর, 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 সেপ্টেম্বর। এখানে একটু জিনিস বলি, ব্রিটিশ ইংলিশে এই বয়স না রটাকে উচ্চারণ করে না, আরটাকে উচ্চারণ করে না, কারণ ব্রিটিশ ইংলিশে ভাওয়ালের পর আর থাকলে সেটাকে উচ্চারণ করা হয় না। ব্রিটিশ ইংলিশে এই শব্দটাকে বলা হয় সেপ্টেম্বর, সেপ্টেম্বর, বা বা বা, কোনো আর নাই, সেপ্টেম্বর। কিন্তু আমরা যেহেতু আর উচ্চারণ করতে করতে অভ্যস্ত, এবং আমি বলে দিছি যে ব্রিটিশ ইংলিশ না আমেরিকান ইংলিশ এত মাথা ঘামানোর দরকার নাই। আমরা যেটা শুনে শুনে অভ্যস্ত, যেটা আমাদের জন্য বলা সহজ, আমরা সেটাই বলবো, মিক্সড বলবো, কোনো সমস্যা নেই। আমরা আর দিয়ে শুনে শুনে অভ্যস্ত, সুতরাং আমরা আর দিয়ে বলবো সেপ্টেম্বর, সেপ্টেম্বর। বুঝছেন? ওকে। এখানে একটা মজার কথা কই, এখানেও আসলে সোয়া সাউন্ডের উচ্চারণ আছে, তো দরকার নেই ভাই, হ্যাঁ সমস্যা নেই। সেপ্টেম্বর, সেপ্টেম্বর, ওকে। তারপরে দেখেন, আচ্ছা তারপরের মাসের নাম কি? অক্টোবর, অক্টোবর, খুবই সহজ। অক ঠৌ, এখানে টি এর মানে ও এর লং সাউন্ড দেবে, ঠৌ। অক্টোবর, 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 হ্যাঁ এটাকে আমরা অক্টোবর এভাবে বলতে পারি। তো ব্রিটিশ ইংলিশে এই এখানে আরটাকে সাইলেন্ট রাখা হয়, কারণ ভাওয়ালের পর আর থাকলে আর সাইলেন্ট থাকে ভাই ব্রিটিশ ইংলিশে, আমেরিকান ইংলিশে না। ব্রিটিশ আমেরিকান ইংলিশে আর কখনো সাইলেন্টই থাকে না। বুঝছেন? অক্টোবর যদি ব্রিটিশে উচ্চারণ করেন অক্টোবর, অক্টোবর। আর আমেরিকানে অক্টোবর, আর বাংলাদেশে অক্টোবর, অক্টোবর। বুঝছেন? আমরা এখানে বার লিখছি না, বাংলাতে আমরা কি করি? অক্টোবর। বড় বড় ক্যালেন্ডার গুলোতে দেখেন, অনেক বড় বড় কোম্পানির ক্যালেন্ডার, তারাও অক্টোবরই লেখে বাংলাতে আর কি, বুঝছেন? হ্যাঁ দেখেন, টেবিল আছে না, টেবিল নাকি? তো অরিজিনাল তো টেবিল, এটা অরিজিনাল উচ্চারণ, কিন্তু সবাই টেবিল লেখে। মানে এগুলারও বাংলাতে লেখে অক্টোবর, বাংলাতে মানে অক্টোবরের বাংলায় লেখে অক্টোবর, এটাকে বাংলায় কি লেখে? অক্টোবর। তো আপনি যদি বাংলা উচ্চারণ করতে চান করেন অক্টোবর, কিন্তু ইংলিশ উচ্চারণ হচ্ছে অক্টোবর। বুঝছেন? ওকে। তারপরে দেখেন, নভেম্বর, 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 এরকম নভেম্বর এরকম, বুঝছেন? তো ব্রিটিশ ইংলিশে আর উচ্চারণ করা হয় না, তো ব্রিটিশ ইংলিশে বলে নভেম্বর, 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 নভেম্বর এভাবে বলে ব্রিটিশে। আর আমেরিকানে নভেম্বর আরটা উচ্চারণ করে। আর বাংলাতে নভেম্বর, কি নভেম্বর, এখানে ও ও সাউন্ড মানে লং সাউন্ডই দেয় না, নো নো, নভেম্বর বলেন বাংলাতে, সমস্যা নেই, কিন্তু অরিজিনাল হচ্ছে নভেম্বর এরকম। তারপরে দেখেন, ও সর্বশেষ, ঠিক আছে, সর্বশেষ হচ্ছে কি? ডিসেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর। সি এর পরে ই থাকলে সি এর উচ্চারণ দন্ত স্বরের মতো হয়, আপনারা জানেন। মাল্টিসিলেবিক ওয়ার্ডে ই এর লং সাউন্ড আই এর শর্ট সাউন্ডে কনভার্ট হয়, সেটাও জানেন। তাহলে ডি সেম্বার, ডিসেম্বর, ডিসেম্বর, হ্যাঁ। আর ব্রিটিশ ইংলিশে আরটাকে সাইলেন্ট রাখা হয়, তখন উচ্চারণ করা হয় ডিসেম্বর, ডিসেম্বর,
বা নো আর। আমেরিকান ইংলিশে আরটাকে উচ্চারণ করা হয় ডিসেম্বর, আর আমরা বাংলাদেশের উচ্চারণ করি ডিসেম্বর, অর্থাৎ এই আকার দিয়ে পড়ি না, ডিসেম্বর এভাবে উচ্চারণ করি বাংলাতে। জি ফাতেমা ইয়াসমিন বলেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওই যে ব্রিটিশ ইংলিশে এখানে বারটা শুধু ডিসেম্বর হয় না, ওটা কি সব জায়গায় যদি আর থাকে তাহলে কি ওই বা উচ্চারণটা করা যাবে আরটা সাইলেন্ট রাখার দিকে? আপনার মাথা থেকে ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ বের করে দিন প্লিজ, এত অ্যাডভান্স জিনিস শেখার দরকার নেই। আর এই ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশের ক্লাসটা আবার দেখেন, অ্যাডভান্স টপিক নিয়ে প্রশ্ন করলেই বলবো বাদ দেন, কারণ সব জিনিস সবার হজম করার দরকার নেই। হ্যাঁ, ভাওয়ালের পর আর থাকলে ভাওয়ালের আরটাকে সাইলেন্ট রাখা হয় ব্রিটিশ ইংলিশে। ফাদা, মাদা, ব্রাদা, আদা। হ্যাঁ, ফাদার না ফাদা, মাদার না মাদা, কারণ আপনার এর পরে আর আছে এখানে। ভাওয়ালের পরে আর থাকলে কি ভাওয়ালটাকে ওই আরটাকে সাইলেন্ট রাখা হয় ব্রিটিশ ইংলিশে। ওই ক্লাসটা আবার করে নিয়েন আপনি, তাহলেই অনেকটা ক্লিয়ার হবে। আর যদি বেশি প্যাচ লাগে মাথা থেকে বের করে দেন, এত অ্যাডভান্স জিনিস লাগবে না। আচ্ছা ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন ইংরেজি 12 মাসের নাম আপনারা জানতে পেরেছেন শুদ্ধটা। ওকে, এ পর্যায়ে আমরা কি করবো ভাই? এই পর্যায়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইংরেজি সংখ্যা শিখব। বাংলাতে যেমন 1 2 3 4 100 200 300 আছে না, ইংরেজিতেও তো ওরকম আছে। এই পর্যায়ের বাকি যে ক্লাসটা হবে, মানে এখন থেকে বাকি যে অংশটা আমি পড়াবো, এটা মূলত সেন্টেন্স মেকিং এরই অংশ। হ্যাঁ, মানে সেন্টেন্স মেকিং এ মূলত শেখানো হয় যে কিভাবে গণনা করতে হয়। কিভাবে গণনা করতে হয় এটা কিন্তু রিডিং এর কোনো অংশ না। রিডিং এর অংশ কি, আপনি পড়বেন, লেখা আছে আপনি পড়বেন, পড়া বলতে আপনার কাজ, বুঝছেন? তারপরেও আমি কিছু জিনিস এখানে বোঝানোর চেষ্টা করছি। চলেন আমরা ইংরেজি সংখ্যা শিখি। প্রথমে আমরা শিখবো ইংরেজির 1 থেকে 19 পর্যন্ত গণা। 1 থেকে 19 পর্যন্ত আমরা শিখবো আর কি। হ্যাঁ ভাই, একই জিনিস অনেকভাবে শেখানো যায়, সেম জিনিস অনেক স্যাররা অনেকভাবে শেখান, কিন্তু আমি যেটা আমার স্টুডেন্টের জন্য সহজ মনে করছি আমি ওইভাবে ডিজাইন করছি। 1 থেকে 9 এভাবে শেখানো যায়, 11 থেকে 19 এভাবে শেখানো যায়। তো 1 থেকে 9 11 থেকে 19 এইভাবে ভাগ না করে আমি একটানে 1 থেকে 19 নিয়ে আসছি। বুঝছেন? চলেন আমরা দেখি। 1 থেকে 19 এটার উচ্চারণ হচ্ছে ওয়ান। ওয়ান মানে হচ্ছে এক, ওয়ান। বুঝছেন? ওয়ান, এটা নিয়ম অনুযায়ী ওন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কোনো নিয়ম টিয়ম খাটবে না ভাই। ইংরেজি শব্দ কেন রুল অনুযায়ী উচ্চারণ হয় না শিখাইছি। এগুলোর রুট ভাই ইংলিশই না, এই শব্দগুলোর জন্ম ইংরেজি না, এই জন্য এই রুলগুলা কাজ করে না সবসময়, খেয়াল করেন। এটার উচ্চারণ টু, মুখস্থ করতে হবে। ক্লাসের প্রথম দিকে বলছিলাম আজকে ক্লাসে বোঝার জিনিস কম, মুখস্থের জিনিস বেশি। টু, টু, টু মানে হচ্ছে দুই, এখানে ইংলিশেও লেখা আছে টু। তারপর থ্রি, এটা আমরা আগেও পড়ছি, ওই টিএইচ এর সাউন্ড যে থয়ের মতো হয় তখনও পড়ছি। থ্রি, এটা প্রনাউন্সিয়েশন রুল সুন্দরভাবে ফলো করতেছে। থ্রি, থ্রি মানে তিন। মুখস্থ করবেন ওয়ান মানে এক, ওয়ান মানে এক, ওয়ান মানে এক, ওয়ান মানে এক। টু মানে দুই, টু মানে দুই, টু মানে, ভাই মুখস্থ করেন 1 থেকে 19 পর্যন্ত, তাই না? আচ্ছা, তারপর এটা হচ্ছে ফোর। সংখ্যা এভাবে লিখে আর বানানে এভাবে লিখে, ফোর, ফোর। ভাই বোঝা লাগবে না এটা ফোর। ও ইউর সাউন্ড কেন ও হইলে বোঝা লাগবে না, প্লিজ সব জায়গায় বোঝার চেষ্টা করবেন না। ফোর কি উচ্চারণ? ফোর। ফোরের বাংলা হচ্ছে চার, ঠিক আছে? তারপর হচ্ছে ফাইভ। ফাইভ এটা বুঝছেন তো নাকি? আয়ের সাউন্ড লং সাউন্ড দিচ্ছে, ইজি। ফাইভ সব জায়গায় কাজ করবে না, অনেক জায়গায় করবে অনেক জায়গায় করবে না। আর ইংলিশ একটা নন ফোনেটিক ল্যাঙ্গুয়েজ, বুঝছেন? ফাইভ, ফাইভ, ফাইভ মানে কি? ফাইভ মানে হচ্ছে পাঁচ। ওকে, তারপর দেখেন, চলেন তারপর দেখেন সিক্স। সিক্স মানে ছয়। ওকে, তারপর সেভেন, মিলায় বললে সেভেন। সেভেন মানে এখানে আমি সিলেবলটাকে ভাগ করে দিছি, সেভেন সিলেবলটাকে ভাগ করে দিছি। এটা আবার আবার দেখবো তখন মিলায় দেখাবো। এখন সিলেবলটা ভাগই থাকুক। সেভেন মিলায় বললে সেভেন, সেভেন মানে হচ্ছে সাত। তারপর দেখেন এইট, এটা আমরা সেকশন 5-এ পড়ছি। এইট, এইট মানে হচ্ছে আট। তারপর নাইন, ভাই সংখ্যাগুলো একটু মিলায় নিয়েন। হ্যাঁ, নাইন, নাইন মানে নয়, ঠিক আছে? তারপর টেন, সেকশন 2 এর পড়া, টেন মানে 10। ওকে,
তারপর দেখেন, তো 11 ইংরেজি হচ্ছে 11। 11 বুঝছেন, এটাকে এভাবে ভাগ করে ইলেভেন। ইলেভেন মানে সিলেবল ডিভিশন করলে এভাবে ভাগ হয়। ইল ই এল, আরে সরি, ইলেভেন। ওকে, এটাকে মিলায় পড়লে 11। 11 মানে হচ্ছে 11। তারপরে 12। 12। 12 এখানে একটা সিলেবল, যদি অনেকগুলা মনে হচ্ছে শব্দ, অনেকগুলো লেটার দেখা যাচ্ছে, কিন্তু শব্দ একটাই ভাই, 12। বুঝছেন? আর সরি, শব্দ মানে কি আপনার সিলেবল একটাই, টু টু এল, 12 এরকম। 12। 12 মানে হচ্ছে 12। মুখস্থ করুন, TWELVE, TWELVE 12, TWELVE 12, 12 মানে 12, TWELVE 12, 12 মানে 12। ভাই যেখানে বুঝবেন ওইখান তো এত মুখস্থ করা লাগবে না, বাট যেটা বুঝবেন না ওটারই তো ধরা লাগবে। যে মাছ বেশি পিছলায় ওরাই তো ছাই দিয়ে ধরা লাগে নাকি? ছাই দিয়ে কারে ধরতে হয়? যেটা পিছলাই বেশি, ছাই দিয়ে ধরতে হয়। আমার স্যার বলতো, আমার খুব মনে পড়ে এই কথাটা, বাবা তেরা বেড়া করতেছো, পিছলাই যাচ্ছ, ছাই দিয়ে ধরবো। তো এটারে ছাই দিয়ে ধরেন না, ছাই দিয়ে ধরেন এটারে। 12। 12 মানে কি? 12 মানে হচ্ছে 12। আচ্ছা তারপর দেখেন 13। 13, থার্ড, এটার উচ্চারণ থার্ড, এটার উচ্চারণ তিন, ইজি প্রনাউন্সিয়েশন রুল অনুযায়ী হয়েছে। 13। 13 মানে কি? 13 মানে হচ্ছে 13। মিলাই নিয়েন ভাই একদম, সব জায়গায় এমনি এমনি ধ্যান লাগবে এমন কোনো কথা নেই, মিলাই নিয়েন, লাইন বাই লাইন লিখছি তো নাকি। আচ্ছা তারপরে 14। 14। 14 মানে হচ্ছে 14। তিন, তিন শেষে একটা তিন থাকবে, লোহালক্কর টিন, মনে রাখবেন, টিন। টিন। 14 না কিন্তু, 40 গুলো কিন্তু অন্য কিছু হয়ে যাবো, ওটা আলাদা। 14, এনটা ক্লিয়ারলি উচ্চারণ করবেন, 14। 14। 14 মানে 14। তারপরে 15। 15 মানে 15। জাস্ট মুখস্থ করতে হবে একদম, 11 থেকে বিশেষ করে 19। 1 থেকে 9 সবাই পারেন, 1 2 3 4 5 এগুলো সবাই পারেন, কিন্তু 11 থেকে 19, 11 থেকে কত, 11 থেকে 19টা বেশি ভুল হয় সচরাচর, অনেকেই ভুল করে 11 থেকে 19, তো এই জায়গাটাই বেশি জোর দিবেন, ছাই দিয়ে ধরবেন। 15। 15 মানে কি? 15 মানে হচ্ছে 15। আচ্ছা তারপর দেখেন 16। ভাই বই পুস্তকে কিন্তু এমনি লেখা থাকবে না, এই যে মাঝখানে একটা মানে হাইফেন দেওয়া থাকবে না, আমি জাস্ট সিলেবলটাকে ভাগ করছি, একটু পরে সিলেবল মিলেও দেখাবো, সমস্যা নাই। 16। 16 মানে হচ্ছে 16। 17। 17 মানে 17। 17 মিলায় পড়লে 17 মানে 17। তারপর দেখেন, আচ্ছা এখানে একটা মজার জিনিস বলি, এটা হচ্ছে 18, মিলায় পড়লে 18। অনেকে এটাকে বলে 18, বলে 8 মানে টটাকে দুইবার উচ্চারণ করে 18, না, ট একবার উচ্চারণ হবে 18 এরকম। বাংলা দেখেন 18 মানে 18 ওইটিন, হ্যাঁ 18। 18। 18। 18 না, 18 অরিজিনাল। 18 মানে হচ্ছে 18। তারপর 19। 19 মানে কি? 19। বুঝছেন? আচ্ছা সহজ ভাই, মুখস্থ করবেন জাস্ট, এগুলা বোঝা লাগবে না, অনেক জায়গায় বুঝবেন, যেমন এটা কিন্তু বুঝছেন, এটাও বুঝছেন, এগুলো বুঝছেন, এগুলো ভাই এগুলো প্রোনাউন্সিয়েশন রুল অনুযায়ী হয়েছে, কিন্তু দুই এক জায়গায় ফাঁকে করে প্রোনাউন্সিয়েশন রুল মিলবে না, না মিললে কি অমনি খায়া লাবেন কাঁচা, সমস্যা নাই। আচ্ছা, তো আমরা দেখলাম এতক্ষণ যেগুলো দেখলাম, আমরা সিলেবল গুলোকে ভাগ ভাগ করে দেখছি। তো চলেন আমরা আমরা আবার টানের উপর সিলেবল গুলোকে মিলায়া দেখি, মানে এখন আর কোনো মাঝখানে ভাগ থাকবে না, চলেন, চলুন আবার দেখি, হ্যাঁ আপনাদের সুবিধার্থে। হ্যাঁ, ও এন, এটা হচ্ছে ওয়ান। ওয়ান, ONE, ওয়ান। ওয়ান মানে এক, TWO, টু, টু মানে দুই, THREE, থ্রি, থ্রি মানে তিন, FOUR, ফোর, ফোর মানে চার, FIVE, ফাইভ, ফাইভ মানে পাঁচ। তারপরে SIX, সিক্স, সিক্স মানে ছয়, SEVEN, সেভেন, সেভেন মানে সাত, EIGHT, এইট, এইট মানে আট, NINE, নাইন, নাইন মানে নয়, TEN, টেন, টেন মানে 10। আচ্ছা তারপর দেখেন ELEVEN, 11 মানে আগের গুলো কিন্তু ভাগ করে দিছিলাম, এখন ভাগ নাই, এখন ডিরেক্ট 11, বই পুস্তকে এইভাবে দেখবেন আপনারা। 11, 11 মানে কি? 11। তারপর হচ্ছে 12, TWELVE, 12, 12 মানে 12। তারপর THIRTEEN, 13, 13 মানে 13, FOURTEEN, 14, 14 মানে 14, FIFTEEN, 15, 15 মানে 15। তারপর দেখেন SIX, সিক্স, TEEN, 16, 16 মানে 16,
SEVEN 7, TEEN 17, 17 মানে 17। ভাই মুখস্থ করতে হবে ডিরেক্ট, কেউ কোনো কৌশল খুঁজতে দেন না যে 7-এর সাথে 3 যুক্ত করলে হ্যাঁ তাহলে মনে হয় 17 হবে না। 7-এর সাথে 3 মানে সংখ্যার সাথে 3 যুক্ত করলে ওটা হয় না। যেমন আপনি দেখেন, আপনার দেখেন এটা কিন্তু 5-10 হয় নাই। 5-এর ইংরেজি কি 5? এটা কিন্তু 5-10 হয় নাই, 15 হয়েছে, তাই না? এটা 13, এটা কিন্তু 3-10 হয় নাই, 3-10। হ্যাঁ 3-10 হয় নাই, হ্যাঁ এটা 14 হয়েছে, বাট এটা কিন্তু 3-10 হয় নাই। অনেকে নিজে নিজে রুল বানায়, তো আচ্ছা তাহলে সংখ্যার সাথে একটা 3 যোগ করলে ওটা তাহলে 13-14 হইব। নো, ব্যাপারটা এরকম না। তাহলে এই জায়গায় ভুল হবে, তাহলে 3-10 বলে ফেলাবেন। 13 এটা, এটা 5-10 না 15। বুঝছেন? হ্যাঁ অনেক জায়গায় মিলতেছে সুন্দর মতো। যেমন দেখেন এটাও কিন্তু 18 এরকম না, তাহলে টি দুইবার আসতো, টি একবার আসছে এখানে। এটা হচ্ছে 18, 18, 18 মুখস্থ করেন ভাই। সব জায়গায় এমনি সুন্দর মতো মিলবে না। 7, ও আচ্ছা 7 মানে 7, 3 আচ্ছা তাহলে 17 বোঝাচ্ছে না, সব জায়গায় এইভাবে কাজ করবে না। তাহলে এখানে 8 হইতো, আবার টি আরেকটা আসতো, কিন্তু টি কিন্তু আসে নাই। মুখস্থ করতে হবে এগুলা। 18, 18 মানে 18, তারপর 19, হ্যাঁ এখানে আবার মিলছে 9, 9-এর সাথে 3 যুক্ত হয়েছে। সংখ্যার সাথে 3 যুক্ত করলেই হবে না, বুঝতে হবে। বুঝছেন? আচ্ছা এই জন্য এই জায়গাগুলোতে ভুল হয় বেশি। 1 থেকে 9 সবাই পড়তে পারে ইজি, কিন্তু 11 থেকে 19 অনেকেই ভুল করে। বুঝছেন? জি আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা 1 থেকে 19 পর্যন্ত গোনা শিখলাম। এবার আমরা কি করব? ইংরেজির যে দশক আছে, দশক, যেমন 10-এর ইংরেজি কি, 20-এর ইংরেজি কি, 30-এর ইংরেজি কি, 40, 50, 60, 70, 80, 90-এর ইংরেজি কি, এই দশকগুলো আমরা একটু দেখবো, খেয়াল করেন। সহজ, দেখেন 10, 10 মানে 10, একটু আগেও দেখছি আবার দেখতেছি। তারপর দেখেন 20, মানে এটাকে আমরা ভাগ করে দিছি, মানে সিলেবল ভাগ করে এখানে তুলছি। এর পরবর্তীতে আবার আমরা সিলেবল মিলিয়ে দেখবো, সমস্যা নাই। 20, 20, TWEN 20, 20, 20, 20, এটা প্রোনাউন্সিয়েশন রুল অনুযায়ী হয়েছে। হ্যাঁ TW এখানে কনসোনেন্ট ব্লেন্ড, ছুয়ে ছুয়ে ছুয়ে, এন টুয়েন, 20, 20। হ্যাঁ এটা টাই না, কিন্তু আমরা বলছি মাল্টি সিলেবিক ওয়ার্ডে মানে শব্দের শেষে কনসোনেন্টের পর ওয়াই থাকলে ওয়াইটা আয়ের শর্ট সাউন্ড দেয়, বলছি মনে আছে? ওই যে পলি, হ্যাঁ পলি, এরকম শব্দ আমরা পড়ছিলাম। তারপর কপি। তারপর দেখেন 30, 30, 30 মানে কি? 30 মানে 30, 30। তারপর দেখেন 40, 40, সরি 40 না 40, 40। দেখেন এখানে কিন্তু FOUR মানে 4, FOUR মানে 4, কিন্তু এখানে কিন্তু 4 বানানটা আসে নাই। হ্যাঁ FOUR তারপর TY, ব্যাপারটা এরকম না। FORTY 40। এখানেও দেখেন 50, 50, 50 মানে কি 50, 50 না 50। মানে এগুলা দেখলে অনেকে ভাবে কি আচ্ছা তাহলে আমি টি টি যুক্ত করলে মনে হয় হয়ে যাবে। আরে না রে ভাই, জোর করে বানান কেন? এগুলো একটু মুখস্থ করতে হবে, বুঝছেন? কারণ এগুলার ইতিহাস যদি দেখেন, এগুলো আসলে অন্য ভাষা থেকে মানে আস্তে আস্তে ইংরেজিতে আসছে আর কি, এজন্যই প্রোনাউন্সিয়েশন রুল এগুলোতে কাজ করে না। ঠিক আছে, কাজ করতেছে না কই? এই যে ফর, না এখানে আবার ও ও ও সাউন্ড দিছে। আচ্ছা এটাও ঠিক আছে, 30, ওকে। অনেক জায়গায় কাজ করবে, অনেক জায়গায় করবে না। 50 মানে 50, চলেন পরবর্তী স্লাইড। তারপর দেখেন 60, 60 মানে 60, 70, 70 মানে 70। তারপর দেখেন 8E মানে 80, 80 মানে মিলায় পড়লে 80, 80 এরকম না, টি একবার উচ্চারণ হবে, দুইবার না। অনেকে এই জায়গাগুলোতে ভুল করে। 80 না 80, 80। তারপর দেখেন 90, 90 মানে 90। চলেন এতক্ষণ দেখলাম আমরা কি দেখলাম? সিলেবল ভাগ করে দেখছি, এবার আমরা আবার মিলায় দেখি, চলেন। যেমন TEN 10, 10 মানে 10, TWENTY 20, 20 মানে 20, THIR 30, 30, 30 মানে 30, FORTY 40, 40 মানে 40, FIFTY 50, 50 মানে 50। তারপরে তারপর SIXTY 60, 60 মানে 60, SEVENTY 70, 70 মানে 70, EIGHTY 80, 80 না 80। বাংলা দেখেন 80, 80 মানে 80 মানে
80। তারপর দেখেন 90, 90 মানে 90। কি হলো? আচ্ছা, জি, আশা করি বুঝতে পেরেছেন। এইগুলো শুধু মুখস্থ করেন। এই কিছু মুখস্থ থাকলে আপনি যত বড় শব্দই হোক আপনি পড়তে পারবেন, কারণ প্রত্যেকটা আমি দেখাচ্ছি, পড়তে পারবেন না কেন? আচ্ছা, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 থেকে 19 পর্যন্ত তো শিখছি, 1 থেকে 20 পর্যন্ত। এখন আমরা 21 থেকে 99 পর্যন্ত কেমনে পড়তে হয় এটা একটু দেখি, চলেন। একদম যে প্রত্যেকটা ধরে 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 যে 99 পর্যন্ত যাবো ব্যাপারটা তা না, মূল ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, যে কিভাবে হয় ইংরেজির 21 থেকে 99 পর্যন্ত কেমনে পড়তে হয়। দেখেন আমি বলি, ধরেন আপনি 20-এর ঘরের কোনো সংখ্যা বলবেন। হ্যাঁ, এটা কি 20-এর ঘর না 30-এর ঘর? 20 থেকে 21 মানে 21 থেকে 30, এটা কি 20-এর ঘর না 30-এর ঘর? ভুলে গেছি। আচ্ছা, ধরেন ধরেন আপনি 21 থেকে আপনার 29 পর্যন্ত কোনো সংখ্যা বলবেন। তাহলে কি করবেন? যেহেতু আপনি 20 ক্রস করছেন, এই জন্য আপনাকে বলতে হবে 20, 20 মানে 20। তারপরে যদি 21 বলেন, 21-এর 1, 21-এর 1, তাহলে 1, তাহলে 21 মানে 21। যদি 22 বলেন, 20, 20 আর ওইদিকে 2, তাহলে 22। তারপর যদি 23 বলেন, তাহলে শুরুতে 20, ধরেন 20, 20-এর সাথে 3, তাহলে 23, তাই না? যদি 24 বলতে চান তাহলে 20, আগে বলতে হবে 20। 24 বলবেন, আগে 20 নেন। অঙ্ক পারেন না নাকি? একদমই পারেন না? যোগ বিয়োগ পারেন না? কিছুই পড়েন নাই? ভাই আমার তো কোর্স, এটা ইংরেজির কোর্স, এটা তো ইয়ের কোর্স না, মানে অঙ্কের কোর্স না, তারপরে বুঝেন। ধরুন আপনি 24 বলবেন, 24 মানে কি 20+4 নাকি? তাহলে 20-এর ইংরেজি 20, তাহলে 4-এর ইংরেজি 4, তাহলে দুটা মিলালে 24। আচ্ছা, তারপরে দেখেন যদি আপনি 25 বলতে চান তাহলে 20, 25 মানে 20, সেই সাথে 5, তাহলে 20, তারপরে বলতে হবে 5, তাহলে 25, তাহলে 25। বুঝছেন? তো এই ধাঁচে সবগুলাই যাবে। হ্যাঁ, এই ধাঁচে কি হবে? সবগুলাই যাবে। আচ্ছা, ধরেন আমি যদি 52 বলতে চাই, 52-এর ইংরেজি কি হবে? 52, ধরেন আমি 52 বলবো, 52, 52-এর ইংরেজি কি হবে? 52 মানে কি? 52 জিনিসটা মানে কি? 50 এর সাথে 2 নাকি? 50 এর সাথে 2, তাহলে 50-এর ইংরেজি 50, আর 2 এর ইংরেজি 2, তাহলে 52। 52-এর ইংরেজি কি? 52। ধরেন আমি 66 বলতে চাই, 66, 66 এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 60-এর উপরে 7, তাহলে 60-এর ইংরেজি 60, 60 আর 7-এর ইংরেজি 7, তাহলে 66-এর ইংরেজি কি? 67। যেমন ধরেন 71, আমি বলতে চাই 71, 71 এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 70 তার উপরে 1, তাহলে 70-এর ইংরেজি হচ্ছে, 7-এর ইংরেজি কিন্তু 7, কিন্তু এখানে তো 7 না ভাই, এটা তো 70, 70-এর উপরে 1 না? তাহলে আমাকে বলতে হবে 70, 70 ইংরেজি হচ্ছে 70, আর একের জন্য বলতে হবে 1, তাহলে 71 ইংরেজি কি? 71। তারপরে ধরেন 99 এর ইংরেজি কি হবে? 99 এই কথাটার মানে কি? এই কথার মানে হচ্ছে 90 তার উপরে 9, 90 তার সাথে 9। 99 কথাটা আরে ভাই বুঝে নাকি? অঙ্ক করাচ্ছে মিয়া, অঙ্ক শিখাইতেছি, ইংরেজির ক্লাস। 99 কথার মানে কি? 99 মানে হচ্ছে, আমি বলি শুনেন, 99, ধরেন 99 এই কথাটা যদি আমি ভাঙি তাহলে কেমন হয়? 90+9 না? মানে 90-এর উপরে 9 না? এটাই জিনিসটা। 90-এর জন্য 90, আর 9-এর জন্য 9, তাহলে 90, সরি 99 এই কথা ইংরেজি কি? 99, 90, 90 তার উপরে 9, 99। বুঝছেন? ফাতেমা ইয়াসমিন, আপনি বুঝছেন নাকি? আপনি তো স্কুলে যান নাই কোনোদিন, অঙ্ক করছেন কোনোদিন? আনমিউট করেন তো, ফাতেমা ইয়াসমিন আনমিউট করেন, উনি পারলে জি সবাই স্যার, পারবেন। অঙ্ক আমার খুব ফেভারিট সাবজেক্ট, আমি সব বুঝতে পারছি। আপনি বলেন, আপনি ইয়া করেন, 43 বলেন ইংরেজি, 43 ইংরেজি বলেন। 43-কে ইংরেজিতে কি বলা হবে বলেন? ফাতেমা ইয়াসমিন বলেন। 43, 43। 43-কে ইংরেজিতে কি বলা হয়? আরে আনমিউট করেন, আবার মাইক বন্ধ করতেছেন কেন? 43 তো 40। আপনি ফুল লাগছেন কথা তো না? শুনতে পাচ্ছি না, 4 আর 3। কি হইলো? দাঁড়ান তো, কথা আমার ঠিকই তো আছে, কিন্তু কথা শুনতে পাচ্ছি না কেন? আনমিউট করেন। স্যার,
হ্যাঁ এমন ঠিক আছে, বলেন এটার ইংরেজি কি হবে? 43। 43। এই তো 43। ভেরি গুড, সবাই একটু হাততালি দেন, উনি পারলে সবাই পারবে, কারণ উনি স্কুলে যায়। আপনি অঙ্ক করছেন কোনোদিন জীবনে? ফাতেমা ইয়াসমিন, আপনি অঙ্ক করছেন? জি। আপনি অঙ্ক করছেন জীবনে? অঙ্ক আমার খুব প্রিয় সাবজেক্ট, ও তাহলে করছেন ঘরে আপনি করতাম নাকি? মায়ের কাছে। আচ্ছা আচ্ছা, তাহলে করছেন আর কি। আচ্ছা শুনেন ভাই, অঙ্কের ক্লাস নেই, ইংরেজি ক্লাস, বুঝছেন? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আর কি ধরেন, আপনি মানে আমি কিন্তু 21 থেকে 99 পর্যন্ত শিখাইতেছি, 1 থেকে 19 পর্যন্ত শিখেলাম, রাইট? আচ্ছা, আশা করি সবাই পারবেন। যে কোনো সংখ্যা ধরুন আমি 64 বলবো, কথার কথা 64, মানে 64, এই কথাটার মানে কি? এই কথার মানে হচ্ছে আগে 60, 60-এর ইংরেজি 60, তার উপর 4, তার মানে 64, বুঝছেন? আচ্ছা এই আর কি। এই বললাম না, এটা সেন্টেন্স মেকিং এর পড়া, এই এই ক্লাসগুলো সেন্টেন্স মেকিং এ পাবেন ইনশাল্লাহ। এবার শতক দেখি, চলেন শতক, মানে ইংরেজিতে 100, 200, 300, এগুলো কেমনে বলে চলেন শুনেন। ইংরেজি শতক, শতকের ইংরেজি হচ্ছে 100। 100 কে সিলেবল ডিভিশন করলে এখানে ভাগ হয় 100। 100, 100, 100 মানে হচ্ছে শত। 100 মানে কি? শত। 100 মানে কি? শত। যদি আপনি বলতে চান 100, তাহলে ইংরেজি হবে 100। আপনি 100 বলতেছেন না, 1 মানে 1, 100 মানে শত, তাহলে 100। 100 মানে শ, শ। যদি আপনি 200 বলতে চান তাহলে 200, তাহলে 2 এর ইংরেজি 2। 100 মানে 100, শ ইংরেজি 100, তাহলে 200, 200। যদি বলতে চান 300, তাহলে 3 এর ইংরেজি কি? 3, তাহলে 100 ইংরেজি কি? শ, শ এর ইংরেজি কি? 100, তাহলে 300। যদি আপনি বলতে চান 400, তাহলে 4 এর ইংরেজি করেন আগে 4, আর শ এর ইংরেজি 100, তাহলে 400, রাইট? বুঝছেন তো? এখন এইভাবে যদি আমি আপনাদেরকে বলি, হ্যাঁ, যে আপনারা 500, 500 ইংরেজি বলেন তো। 500 মানে কি? 500 মানে কি? প্রথম হচ্ছে 5, হ্যাঁ, মানে 100 কথাটা পরে আসবে, 5, তাহলে 5। শত বোঝাচ্ছেন 100, দুইটা শূন্য আছে, তাহলে 100, 500, মানে 500। ধরেন আপনি 800 লিখলেন, এটা কিন্তু 400 না আবার ভাই, ইংরেজিতে লিখছি। তাহলে কি? 800, দুইটা শূন্য মানে 100, দুটো শূন্য মানে কি? 100, পিছনে দুটো শূন্য মানে 100, তো 800। এর ইংরেজিতে কি বলা হবে? ওয়ার্ডে। যদি আপনি ওয়ার্ডে বলেন 800, বুঝছেন? তারপর ধরেন 900, এটা ইংরেজি কি? 900, 900, বাস এইভাবেই। ওকে, এই তো সহজ। ওকে, এবার ইংরেজিতে হাজার কেমনে বলতে হয় এটা একটু বলি। ভাই আজকের ক্লাসে যা পড়াইতেছি, এগুলো দিয়ে যে কোনো সংখ্যা আপনি ইংরেজিতে বলতে পারবেন, কিন্তু কেমনে গঠন করতে হয়, সরি ভাই, ওটা শেখানো আজকের ক্লাসের উদ্দেশ্য না। যতটুকু মিনিমাম জানানোর দরকার ততটুকু জানাচ্ছে, এটা রিডিং এর ক্লাস। আপনারা যখন বই পুস্তকে দেখবেন তখন যেন পড়তে পারেন, এতটুকু আমার উদ্দেশ্য। সেন্টেন্স মেকে গেলে এটা আরো ডিপলি শিখতে পারবেন। আচ্ছা, ইংরেজি হাজার, দেখেন হাজার ইংরেজি হচ্ছে 1000। আচ্ছা একটু বলি শুনেন, এটুকুর উচ্চারণ থাও, আর এখানে এস এর উচ্চারণ জেড, আর এ এর উচ্চারণ এখানে সোয়া সাউন্ড হবে। তো সোয়া সাউন্ডের দরকার নেই, আপনি এ এর শর্ট সাউন্ড দিয়ে পড়েন। হ্যাঁ, সোয়া সাউন্ডটাকে বোঝানোর জন্য এখানে কোনো কার্ড টার্ড দেওয়া হয়নি বা কিছু দেওয়া হয়নি। থাউজেন্ড অরিজিনাল উচ্চারণ হচ্ছে থাউজেন্ড, 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 এটা হচ্ছে অরিজিনাল উচ্চারণ। অরিজিনালটা দরকার নেই, আপনি এখানে এটাকে শর্ট সাউন্ড দিয়ে পড়েন, থাউজেন্ড, এভাবেই পড়েন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে এসটা জেড এর মতো উচ্চারণ হবে, থাউজেন্ড, থাউজেন্ড। হ্যাঁ, এসটা জেড এর মতো উচ্চারণ হওয়ার অন্যতম একটা কারণ এসের দুই পাশে ভাওয়াল আছে। থাউজেন্ড, থাউজেন্ড, থাউজেন্ড উচ্চারণ করা একটু কঠিন, এজন্য থাউজেন্ড, বুঝছেন? থাউজেন্ড, থাউজেন্ড মানে হচ্ছে হাজার। থাউজেন্ড মানে কি? হাজার। যদি বলতে চাই 1000, তাহলে ইংরেজি কি? খুবই সহজ। যারা 100টা বুঝছেন তারা এটা সহজে বুঝবেন। 1000, একের ইংরেজি 1, আর হাজার ইংরেজি 1000, তাহলে 1000 মানে 1000। যদি বলতে চাই 2000, তাহলে কি? 2000। যদি বলতে চাই 3000, তাহলে তিনের ইংরেজি 3, তাহলে 1000, তাহলে 3000। যদি বলতে চাই 4000, তাহলে 4000, নাকি? এই ধাঁচে চলতে থাকবে। এবার দেখি আপনারা পারেন কিনা, চলেন আমার সাথে একটু মিলানোর চেষ্টা করেন, মিলানোর চেষ্টা করেন। ধরেন আমি 5000 বলবো, 5000, ধরেন আমি 5000 বলবো, তাহলে কি? পাঁচের ইংরেজি 5, আর থাউজেন্ড, হাজার ইংরেজি 1000, তাহলে 5000 মানে 5000, 5000 মানে কি? 5000। ধরেন আপনি 9000 বলবেন, 9000,
9,000 বলবেন, তাহলে কি 9,000, 9 মানে 9, 1000 মানে হাজার, তাহলে 9,000। ধরুন আপনি কথার কথা 15,000 বলবেন, 15,000, হ্যাঁ 15,000। ভাই 15 ইংরেজি আগে করেন 15, 15, 15, 15 ইংরেজি আগে করেন 15, তারপর 1000, 15,000, ধরেন 50,000 টাকা, কথার কথা 50,000। হ্যাঁ ভাই আমাকে 50,000 ধরেন। সেন্টেন্স মেকিং কোর্স, এই কোর্সটা বর্তমানে 10,200 টাকা, একটা সময় এটা 22,000 টাকা হবে সেন্টেন্স মেকিং কোর্স। জি, 22,000 টাকা হবে, 22,000 টাকা। তো আমি যদি 22,000 টাকা বলতে চাই, তাহলে এটাকে ইংরেজিতে কি কি বলতে হবে? তো তাহলে বলতে হবে 22 ইংরেজি কি 22 আগে বলি, 22 ইংরেজি হচ্ছে 22, 22 ইংরেজি কি 22, আর হাজার ইংরেজি 1000, তাহলে 22,000, 22, 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 1000, 1000, হাজার, 22,000। এইভাবে আপনি অনেক কিছু বলতে পারবেন। যেমন আপনি বলতে বলতে চাচ্ছেন যে 72,000, হ্যাঁ 72,000, খুবই সহজ। 72 ইংরেজি আগে করেন 72, 72, হাজার বলেন 1000, তাহলে কি 72,000 হয়ে গেল, তাই না? যে কোনো ভাবে আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি 99,000 বলবেন, কথার কথা 99,000, 99 ইংরেজি কি 99 আগে বলেন, তারপর 1000, বুঝেন নাই? বাস, একদম ইজি ভাই। জি। আচ্ছা, ইংরেজিতে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে মিলিয়ন। ইংরেজিতে মিলিয়ন জিনিসটা কি এটা একটু আপনাদেরকে বলি। মিলিয়ন, মিলিয়ন, হ্যাঁ শুনেন, মিলিয়ন শব্দটা একটু ব্যাখ্যা করি আগে। মিলিয়ন শব্দটা এইভাবে লেখা হয়, সিলেবল ডিভিশন করলে এভাবে ভাগ করে, কিন্তু যেভাবে হোক উচ্চারণটা মিলি, মিলিয়ন, এরকম আর কি। মিলি, এখানে আপনার একটা আহ দেখেন ব্যাপারটা কি আমি বলি শুনেন। এখানে এটার জন্য তো এটা দিছে, এখন এটা তো ওই পাশে চলে গেছে, এই জন্য এই পাশে আর নিয়ে আসতে পারিনি। কিন্তু এটাকে এইভাবে উচ্চারণ করবেন, এই মাঝখানেটা বোঝার দরকার নাই, আপনার এটাকে এইভাবে উচ্চারণ করবেন, মিলিয়ন। কি মিলিয়ন, মিলিয়ন, মিলিয়ন শব্দের মানে কি জানেন? 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ। বাংলা সংখ্যা পদ্ধতি আর ইংরেজি সংখ্যা পদ্ধতি এক না। হ্যাঁ, আমরা 100,000 হলেই 1 লাখ বলে ফেলি। ধরেন 99,000, 100,000 বললে হইলে আমরা সেটাকে আর 100,000 বলি না, আমরা 1 লাখ বলে ফেলি। কথা বুঝছেন? ধরেন 1.5 লাখ, 1.5 লাখ, কিন্তু ইংরেজিরা কিন্তু 1.5 লাখ বলে না, ওরা বলে 150,000। একশো কি, ধরেন আমি একটা সংখ্যা লিখি, ধরেন ধরেন এটা লিখলাম, এটা আমরা বাংলাদেশিরাও এটাকে বলি 1,50,000। কিন্তু ইংরেজিতে কিন্তু এভাবে বলে না, ইংরেজিতে কি বলে জানেন? 150K, মানে 150,000, 150,000, 150,000 অথবা 150,000, দুই ভাবেই বলে। বুঝছেন? ওই দেখেন ইউটিউবে যখন ভিউ হয়, ধরেন একটা ভিডিওতে 2 লাখ ভিউ হয়েছে, ওইখানে কিন্তু বলে না 2 লাখ ভিউ, এটা বলে না, কি বলে 200K, মানে কি 200,000। কে মানে কি, কে মানে হচ্ছে হাজার আর কি, কিলো। বুঝছেন? আচ্ছা, তো যাক, আমি ইংরেজিটা যাই, বাংলাটাতে পরে আসতেছি। 1 মিলিয়ন সমান সমান 10 লাখ। কেউ যদি বলে আমার চ্যানেলে 1 মিলিয়ন ফলোয়ার আছে, তার মানে 10 লাখ, 1 মিলিয়ন মানে 10 লাখ, তাইলে যদি 2 মিলিয়ন হয় তাহলে 20 লাখ। 2 মিলিয়ন আবার 2 লাখ মনে করেন না, মিলিয়ন মানে কিন্তু লাখ না, লাখের হিসেবে পরে আসতেছি। কইলাম না যে বাংলা মানে সংখ্যা গণনা পদ্ধতি আর ইংরেজি পদ্ধতি একটু অন্যরকম। এগুলো সেন্টেন্স মেকিং এর অংশ, এখানে এত ডিপে যাওয়া যাবে না। মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, মিলিয়ন মানেই 10 লাখ। মিলিয়ন মানেই তো, মিলিয়ন মানে লাখ না, মিলিয়ন মানেই 10 লাখ। 1 মিলিয়ন মানে 10 লাখ। 2 মিলিয়ন মানে 2 লাখ না ভাই, 20 লাখ। টু টু মানে দুইটা 10, তাহলে 20 লাখ। 5 মিলিয়ন মানে কি পাঁচটা 10, মানে 50 লাখ। মিলিয়ন মানেই 10, মিলিয়ন মানে কি 10, মিলিয়ন মানেই 10, 10 লাখ আর কি। মিলিয়ন মানেই 10 লাখ, তাহলে 5 মিলিয়ন মানে কি 50 লাখ। তারপর 8 মিলিয়ন মানে কি 80 লাখ। 8 মিলিয়ন মানে কিন্তু 8 লাখ না ভাই, 80 লাখ। বুঝেন নাই? সহজ ভাই, সহজ। আচ্ছা চলেন, মিলিয়ন শেষ, এবার বিলিয়নে যাই। বিলিয়ন, ইংরেজিতে বিলিয়ন বলে একটা শব্দ আছে। সংখ্যা ট্রিলিয়নও আছে, ট্রিলিয়নের দরকার নেই, আজকে বিলিয়ন পর্যন্তই থাকেন। হ্যাঁ, এরপরে গেলে ধরতে পারবেন না।
আচ্ছা, বিলিয়ন, বিলিয়নের বানানটা বলি, খেয়াল করেন। তো এই মাঝখানের এটা বুঝবেন না, ঘোরানটা ভাগ কিন্তু ওইভাবে হয়। দেখেন, আমি বলছি যে পৃথিবীর প্রত্যেকটা ভাষার নিজস্ব উচ্চারণ পদ্ধতি আছে। এক ভাষার উচ্চারণকে হুবহু আরেক ভাষার বর্ণ দিয়ে প্রকাশ করা সম্ভব না। তো মানে এই জিনিসটা ভাগ হয়েছে, আমি এটা এটা আসলে মিলাইতে পারি না, অনেক চেষ্টা করছি, মিলাইতে পারি নাই। কারণ এখানে আই একটা, এখানে আই একটা, কিন্তু এখানে তো আই নাই, এই ঝামেলা আর কি। যাক, ডিরেক্ট এভাবে পড়বেন বিলিয়ন, বানানটা দেখে রাখেন, আর ডিরেক্ট এভাবে পড়ুন বিলিয়ন। বিলিয়ন মানে কি জানেন? মিলিয়ন মানে 10 লাখ, বিলিয়ন মানে কি জানেন? 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি। বিলিয়ন মানে কিন্তু কোটি না ভাই, কোটির ইংরেজি, লাখের ইংরেজি পরে আসতেছে, আগে ইংরেজিটা দেখি, বাংলাটাতে পরে ঢুকতেছি। 1 বিলিয়ন মানে 100 কোটি। তাহলে 1 বিলিয়ন মানে যদি 100 কোটি হয়, তাহলে 2 বিলিয়ন মানে 200 কোটি। 2 বিলিয়ন মানে কিন্তু 2 কোটি না ভাই, বিলিয়ন মানে কিন্তু কোটি না, কোটির আলাদা ইংরেজি আছে, যাচ্ছি। বিলিয়ন মানে হচ্ছে 100 আর কি, 100। 2 বিলিয়ন মানে কি? 200 কোটি। 5 বিলিয়ন মানে কি? 500 কোটি। 8 বিলিয়ন মানে কি? 800 কোটি। এখন আমি যদি বলি 50 বিলিয়ন, তাহলে কি দেখেন, মানে হিসাব 5,000 কোটি হয়ে যায়। হ্যাঁ, তাহলে কি 50 বিলিয়ন। ওই যে বললাম না, বেশি উপরে গেলে ধরতে পারবেন না। বুঝেন নাই? কারণ আমরা তো এত বড় বড় সংখ্যা শুইনে গুইনে অভ্যস্ত না। আমাদের ব্রেন সর্বোচ্চ ওই 1,000 কোটি টাকা মতোই যায়, এর উপরে আর যায় না, তাই না? আচ্ছা, এটাকে বলে মিডিল ক্লাস মাইন্ডসেট। আচ্ছা চলেন, তাহলে বুঝতে পারছেন। আর সরি 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 সরি, এখানে ভুল হয়েছে, এখানে ইংরেজি বিলিয়ন হবে এখানে, লক্ষ না, এখানে হবে বিলিয়ন। ইংরেজি বিলিয়ন, হ্যাঁ। 1 বিলিয়ন 100 কোটি, 2 বিলিয়ন 200 কোটি, 5 বিলিয়ন 500 কোটি, 8 বিলিয়ন 800 কোটি, বুঝছেন? আচ্ছা, তো মিলিয়ন বিলিয়নের হিসাব বহুত গেল ভাই, বুঝছেন? আমি যদি বলি 100 বিলিয়ন, যেমন কথার কথা, ধরেন ইলন মাস্ক, ওর সম্পদ 400 বিলিয়ন, সে। আমি যদি এখন বলি 400 বিলিয়ন, ভাই বাংলা টাকা কত হয় আপনি ধরতেই পারবেন না। হ্যাঁ, আমি যদি বলি আমার কাছে 1 বিলিয়ন টাকা আছে, আপনি ধরতে পারবেন যে 100 কোটি টাকা আছে। কিন্তু আমি যদি বলি আমার কাছে 300 বিলিয়ন টাকা আছে, আপনি ধরতেই পারবেন না, কারণ ওই সংখ্যা আমরা পরিচিতই না, এত বড় বড় সংখ্যা, বুঝছেন? এই আর কি বিলিয়ন, এগুলো ইংরেজির হিসাব। এবার চলেন আমরা একটু দেশি হিসাবে আসি। দেশি হিসাবে, দেশি হিসাবে হচ্ছে লক্ষ। যেমন আমরা হাজার পড়ছি, হাজারের পরেই কিন্তু আমরা লক্ষ পড়ি, মিলিয়ন পড়ি না। আমরা বলি 1 লাখ 2 লাখ, তাই না? তো লক্ষ এই কথাটাকে ইংরেজিতে বলে ল্যাক, ল্যাক। কি? ল্যাক, লাখের ইংরেজি হচ্ছে ল্যাক। তাহলে আমি যদি বলতে চাই 5 লাখ, তাহলে ইংরেজি কি? 5 লাখ। যদি বলতে চাই 9 লাখ, 9 লাখের ইংরেজি কিন্তু নাই। মানে যদি আপনি ইংরেজির হিসাবে ইংরেজি করেন, 9 লাখকে ইংরেজিতে বলা হয় কি জানেন? 900,000 বা 900K। আমরা যেটাকে 5 লাখ বলি, শুনেন বুঝেন, আমরা যেটাকে 5 লাখ বলি, ইংলিশে সেটাকে কি বলে জানেন? 500K বা 500,000। থাউজেন্ডটাকে সংক্ষেপে কে লেখে। আমরা বলতেছি 5 লাখ, কিন্তু তারা বলে 500K। বুঝছেন, গণনা পদ্ধতির মধ্যে একটু পার্থক্য আছে আর কি। আচ্ছা, ওরা 10 লাখ গেলে, 10 লাখের উপরে গেলে মিলিয়ন ব্যবহার করে। মানে ওদের লাখটাই শুরু হয় মিলিয়ন দিয়ে, মানে 10 লাখ থেকে ওদের হিসাবটা বড় বড় হিসাব শুরু। আর আমরা লাখ ধরি আর কি। আচ্ছা, তো 9 লাখের ইংরেজি কি? 9 লাখ। 36 লাখ ইংরেজি কি? ভাই 36 ইংরেজি করেন আগে 36, তারপর লাখ। তারপরে ধরেন আপনি 58 লাখ বলবেন, লাখের শব্দটা পরে, তাহলে 58 ইংরেজি কি? 58। হ্যাঁ, 58 লাখ, তাই না? সহজ ভাই, সহজ, অনেক সহজ। এবার আমরা দেখবো বাংলায় কোটি। আচ্ছা, লাখেরটা বুঝছেন তো? ধরুন আপনি বলতে চান, ভাই আমাকে, আমার 22 লাখ টাকা লাগবে, একটা জমি কিনবো। 22 লাখ টাকা এখন জমি না, ধরুন আমি একটা জমি কিনবো, 30 লাখ টাকা লাগবে। তাহলে আমি কি বলতে পারি? হ্যাঁ, দোয়া করেন ইনশাল্লাহ নেক্সট ইয়ারে যেন একটা কিনতে পারি, বুঝছেন? খালি তো এ যাবৎ পর্যন্ত খালি মানে লস, লস বলবো না, ইঞ্জিনিয়ারিং স্কুল গত 3 বছরে লাভও করে নাই, লোকসান হয়েছে, মাঝে মধ্যে লোকসান হলেও পরবর্তী ব্যাচের টাকা দিয়ে ঋণ টিন আবার শোধ হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং স্কুল গত 3 বছরে সমান সমান, না লাভ না লস। কিন্তু এমনি করলে কি জীবন চলবে? একটু লাভ টাভ করতে হবে না? আমার পরে শুরু করছে কত স্যাররা বাড়ি গাড়ি করে ফেলাইলো,
আমি অনেক কিছুই করতে পারলাম না। একটু দোয়া করেন ভাই, হিংসা করেন না ভাই, বুঝছেন? দোয়াটাই চাই ভাই, এমনি কিছু চাই না। ধরেন আমি বলতেছি যে 2026-এ আমার 30 লাখ টাকা লাগবে, হ্যাঁ, জমি কেনার জন্য। তাহলে আমি ইংরেজিতে কি বলতে পারি? ইন 2026 আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ মানে আমার থাকবে। তো আমি বলতে পারি যে আই নিড 30 লাখ টাকা, বুঝছেন? এরকম 30 লাখ। 30 লাখের ইংরেজি কি 30, মানে আগে 30-এর ইংরেজি করেন, তারপর হচ্ছেন লাখের ইংরেজি করেন। সহজ। আপনি বলতে চাচ্ছেন 42 লাখ, তাহলে 42 লাখ। আপনি বলতে চাচ্ছেন 71 লাখ, 71, 71 ইংরেজি করেন আগে, তারপর লাখ। বাস। আচ্ছা, এবার চলেন কোটিতে যাই। ঠিক আছে, বাংলায় কোটি। কোটির ইংরেজি হচ্ছে ক্রোর। এটার বাংলাটা আমি লিখে দিচ্ছি, ক্রোর, 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 ক্রোর। বা আরেকটু সহজভাবে যদি লিখি তাহলে এইভাবে, আর দাঁড়ান, ক, রফালা, এরকম ক্রোর। ভাই কয়ের সাথে রফালা আসলে এরকম হয়, বুঝছেন? এরকম হয়, কিন্তু আপনারা অনেকে বুঝবেন না, এই জন্য আমি এমনি লিখছি। আপনারা বুঝবেন না এই জন্য আমি কয়ের নিচে রফালা দিয়ে লিখলাম ক্রোর। এটা ইংরেজি, কোটির ইংরেজি কি? ক্রোর। ক্র, 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 সি আর কনসোনেন্ট ব্লেন্ড। হ্যাঁ, ও এর সাউন্ড ও, এটা সাইলেন্ট, ক্রোর। ও এর সাউন্ড, ও এর লং সাউন্ড হবে না, ক্রোর এরকম না, কারণ লং সাউন্ড দিতে গেলে আপনার কঠিন হবে, এই জন্য উচ্চারণটাকে সহজ করার জন্য ক্রোর বলা হয়, ক্রোর। কোটির ইংরেজি কি? ক্রোর। যদি আমি বলি 1 কোটি, তাহলে ইংরেজি কি? সরি, 10 কোটি। যদি যদি 1 কোটি বলি তাহলে 1 ক্রোর। 2 কোটি বলে 2 ক্রোর। 5 কোটি বলে 5 ক্রোর। 10 কোটি যদি বলি তাহলে 10 ক্রোর। 18 কোটি যদি বলি তাহলে 18 ক্রোর। 18 ইংরেজি কি? 18 ইংরেজি 18, 18 ক্রোর। 40 ইংরেজি 40 ক্রোর। হ্যাঁ, 75 কোটি তাহলে কি? 75 ক্রোর। এখন আমি যদি বলি 150 কোটি, 150 ক্রোর, মানে 150 আগে বলেন, তারপরে ওইদিকে বলেন। যতটুকু শিখেছি ভাই আলহামদুলিল্লাহ কন। এন আবার কেউ প্রশ্ন করেন না, ভাই আমাদেরকে একটু দেখান তো যে কোনো সংখ্যা আমরা ইংরেজিতে লিখতে পারি কিনা। সেন্টেন্স মেকিং এ আসেন বা ইউটিউবে সার্চ করেন, ওটা আমাদের এই কোর্সের ইয়ান। আমার আমার মূল ব্যাপার কি, এগুলা শেখানো মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি ধরেন কথার কথা, আপনি বইতে এই লেখাটা দেখছেন, আপনি যেন পড়তে পারেন। তো পড়তে পারবেন না, 75 ক্রোর, একটু কি আমার ক্লাসের উদ্দেশ্য। লেখা থাকবে, আপনারা পড়তে পারবেন, ব্যাস। ওই সাফিক্স প্রিফিক্স এর ক্লাসেও শুধু চিনাইলেই হইতো যে এগুলো সাফিক্স, এগুলো প্রিফিক্স, কিন্তু আমি কিন্তু ব্যাখ্যা সহ পড়াইছি যে কেমনে নতুন শব্দ তৈরি হচ্ছে, সাফিক্সটা কেমনে হইলো, তাই না? আজকে ক্লাসেও এমনটাই আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ। তো এরই সাথেই আমাদের কোর্সের মূল লেসন শেষ, সোনার বাংলাদেশ। হা। আচ্ছা, তো আমাদের সেকশন 7 শেষ হয়ে গেল। এরপরে আমরা সেকশন 8 শুরু করব। ঠিক আছে, সেকশন 8 শুরু করব। সেকশন 8-এ প্রথম ক্লাসে আমরা পুরো কোর্সটাকে সামারি করব। তারপরে আমরা বোর্ড বই থেকে, একটা ক্লাস 5-এর বই থেকে, একটা ক্লাস 8-এর বই থেকে আমরা একটা গল্প নিয়ে আপনাদেরকে দেখাবো যে কয়টা শব্দ পরিচিত আর কয়টা শব্দ অপরিচিত, ভিতরে কি আরো কিছু আছে কিনা। হ্যাঁ ভাই, আমি তো 100% গ্যারান্টি কাউকে দিইনি যে না আপনি একটা মানে পৃষ্ঠার মধ্যে 100টা শব্দ দেখলে 100টাই পড়তে পারবেন, ওই গ্যারান্টি আমি কাউকে দিইনি। 100-র মধ্যে 80টা পড়তে পারবেন তো আলহামদুলিল্লাহ, 90টা পড়তে পারবেন তো আলহামদুলিল্লাহ, বুঝে বুঝে পড়তে পারবেন, এর চেয়ে আর বড় কি। আর যেগুলো পারবেন না ওগুলোর জন্য ডিকশনারি থাকবে, সমস্যা নেই, ডিকশনারি হেল্প নিয়ে পড়বেন, এই আর কি। তো যাই হোক, সাপোর্টের জন্য যোগাযোগ করবেন আমাদের হচ্ছে স্টুডেন্ট কেয়ার হেল্পলাইনে। এখন রোজার মাস চলতেছে, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের অফিস বা আমাদের হটলাইনটা খোলা থাকে, এরপরে ফোন দিলে আমাদেরকে পাবেন না। জি, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, এরই সাথেই আমাদের এই রিডিং পড়ার কোর্সের মূল লেসন ডেলিভারি শেষ হয়ে গেল। যতগুলো টপিক আমার মাথায় ছিল সেই টপিকগুলো তো আমি কভার করেছি, এবং সেই সাথে আরো অনেক টপিক যেগুলো আমার মাথায় ছিল না কোর্স প্ল্যানিং করার আগে, সেই টপিকগুলো আমি শেষ করেছি। এবং এই ক্লাসের মাধ্যমেই আমাদের 7 নাম্বার সেকশনে শেষ হয়ে গেল, আমাদের কোর্সের মূল পড়া শেষ। ইনশাল্লাহ এরপরের ক্লাসে আমাদের 8 নাম্বার সেকশন শুরু হবে। 8 নাম্বার সেকশনে আমরা মূলত দুইটা কাজ করব। প্রথম কাজটা হচ্ছে যে সেকশন 1 থেকে সেকশন 7 পর্যন্ত প্রত্যেকটা সেকশনের মূল কথাগুলো, মূল লেসনগুলো আমরা অল্প কথায় তুলে ধরবো, অর্থাৎ রিভিশন যেটাকে বলে। তারপরে আমরা বোর্ড বই থেকে দুটো ক্লাসে বোর্ড বই, মানে বোর্ড বই বলতে কি, যে বইগুলা
স্কুল কলেজে পড়ানো হয়, হ্যাঁ, ওই বইগুলো থেকে আমরা স্টোরি, গল্প আমরা হচ্ছে আপনাদেরকে নিয়ে পড়বো ইনশাল্লাহ, লাইন বাই লাইন। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভ বিকাল, যেহেতু এখন রমজান মাস চলছে।